সবার প্রথমে আপনাদের সবাইকে আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম ফিরোজ হাসান, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্প ফেরা যাক, বাকি পরিচয় গল্পেই পেয়ে যাবেন। তো আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকেই আমি লেট। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেট হয়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিগের সাথে পরিচিত হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছেন। ঠিক আছে আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম। ম্যাম, আসতে পারি? হুম, আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকে আপনি লেট। এর কারণ কি? সরি ম্যাডাম, আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম। যান, ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যেই আসতে নিব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম বলে যে ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক। কারণ আমার সামনে আমার স্কুল লাইফের ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফে থেকে ভালোবাসি, কিন্তু কোনো দিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগী ছিল। তাই ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনেছিলাম সাদিয়ার নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাঁচালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া, তুমি এখানে? ঠাস! কি হলো, বোঝেন নাই তো? সাদিয়া তার নরম হাত দিয়ে প্রচণ্ড গতিতে আমার গালে একটা থাপ্পড় মারলো। আজকে নিয়ে 2বার সাদিয়া আমার গালে থাপ্পড় মারলো। আপনারা আবার ভাইবেন না আমি কোনো লুচ্চামি করছিলাম। স্কুলে থাকতে আমি আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম, মানে মেয়েটি আমার সাথে কথা বলতেছিল। হঠাৎ কোথা থেকে যেন সাদিয়া আসলো আর আমার গালে প্রচণ্ড গতিতে থাপ্পড় মারে আর বলে, তোকে বলেছিলাম না কোনো মেয়ের সাথে লুচ্চামি করবি না। তখন আমার সাথে যে মেয়েটি আসছিল সে বলল, সাদিয়া, তুই ভুল বুঝছিস। আমি শুধু ওর সাথে পড়ার বিষয় নিয়ে কথা বলছিলাম। সাইমা কথাটি বলতে না বলতেই ঠাস, এবারেরটা সাইমার গালেই পড়েছে। ও থাপ্পড়টা মেরে চলে যায়। তারপর থেকে কোনো মেয়ে আমার সাথে কথা বলেনি, একমাত্র সাদিয়ার ভয়ে। সাদিয়া আমাকে এত জোরে থাপ্পড় মারবে আমি ভাবতে পারিনি। আমি সাদিয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন সাদিয়া বলল, আপনার সাহস কি করে হয় আমার নাম নেওয়ার? আপনি কি ভুলে গেছেন এটা অফিস, আর আমি এই অফিসের এমডি? সেজন্য রেসপেক্ট নিয়ে কথা বলুন। সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। কুত্তি মুখে বললেই তো হতো। ইটস ওকে, যান, আর ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা জেনে নিন। ঠিক আছে ম্যাডাম বলেই চলে আসলাম ওয়াশরুমে, কারণ গালটা প্রচণ্ড ব্যথা করতেছিল। ওয়াশরুমে আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে গালটার দিকে তাকালাম। তাকিয়ে আমি অবাক, কারণ গালে 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। এত জোরে কেউ কাউকে থাপ্পড় মারে? 10 মিনিট লাগিয়ে গালে পানি দিলাম, কারণ কেউ যদি দেখে তাহলে বলবে আমি নিশ্চয়ই কোনো মেয়ের সাথে লুচ্চামি করছিলাম, তাই আমাকে মেরেছে। কিন্তু সত্যি কথাটা তো আপনারা আর আমি জানি। প্লিজ কাউকে বলবেন না, তাহলে আমার ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। ওয়াশরুম থেকে এসে নিজের ডেস্কে গেলাম। তারপর ম্যানেজার আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। আমি আমার মাথাটা ঘুরিয়ে দেখলাম সাদিয়ার কেবিনে আমার ডেস্ক বরাবর। আমার ডেস্ক থেকে ওকে দেখা যাচ্ছে। কত অপরূপ সুন্দরী লাগছে ওকে। এক দৃষ্টিতে আমি ওর দিকেই তাকিয়ে আছি। হঠাৎ সাদিয়া আমার দিকে তাকালো, আর আমি ওকে দেখে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। মাথা ঘুরিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, সবাই লাঞ্চ করতে যাচ্ছে, তাই আমিও উঠলাম। যে আসতে নিব তেমনি 4 জন কলিগ আমার সামনে আসলো। তাদেরকে দেখে আমি পুরো অবাক। আমার সামনে আমার স্কুল লাইফের বন্ধু আসলো, মিজান, সাইমা, হাসিব, সোহান। আমি তাদেরকে দেখে অবাক। তখন তাদেরকে বললাম,
কিরে কেমন আছিস তোরা? তাদের চারজনকে উদ্দেশ্য করে কথাটা বললাম। তারা চারজন একসাথে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ওদের সাথে আরো অনেক কথা বললাম। চল লাঞ্চ করে আসি। চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম, তারপর খাবার অর্ডার করলাম। আজকে অনেক দিন পর আমরা 4 বন্ধু একসাথে বসলাম। খাবার খেয়ে আবারও যার যার কাজে মনোযোগ দিলাম। হঠাৎ সাদিয়ার কথা মনে হলো। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও ওর কাজ করছে। জানি না ও লাঞ্চ করেছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন, হুম, বল। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন অথবা অফিসের কোনো কাজ ছাড়া কথা হয় না। ও হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি? না, এমনি ওদের সাথে কথা বলতেছিলাম, তখন দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমিও ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই, আজকে তো অফিসের প্রথম দিন, কেমন কাটলো? ভালো কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেক দিন পর আমার কাছে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না, এমনি। নেহি, ডাল মে তো কুছ কালা হে, বলো কি হয়েছে? পরে বলবো, আগে বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে আছে, যাও। ঠিক আম্মুর রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল নিচে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তারপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটি কিছুটা এরকম ছিল। তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলেজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু, আজকের দিনটা ভালো গেছে। তোকে দিয়ে আমার এমন আশা ছিল না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করলি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম যে আব্বুকে একটু ম্যানেজ করো। তখন আম্মু বলল, কি শুরু করলে তুমি? ওর যা খুশি ও তা করুক, ও তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, তোমরা মা ছেলে মেয়ে যা মনে করো তাই করো, আমি কিছু জানি না। তারপর খাবার খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে যেই রুমে আসতে যাব তখন ভাইয়া ডাক দিল। আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম, বলো। আজকে তো তোর অফিসের প্রথম দিন আসিল, কোনো সমস্যা হয়েছিল? না, তেমন কিছু হয়নি। আচ্ছা আচ্ছা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি, ঠিক আছে? বলেই নিজের রুমে চলে আসলাম। খাটের উপরে শুয়ে ফেসবুকে একটা গল্প পোস্ট করলাম। আজকে সারাদিনের কথা ভাবতেই অবাক লাগে, কারণ এত বছর পর আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেলাম, আবার তার হাতে থাপ্পড়ও খেলাম। হঠাৎ মনে একটা প্রশ্ন জাগলো, যদি ওর লাইফে কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে আমি কি করব? আমি তো সাদিয়াকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। উফ, আর নিতে পারছি না। পরেরটা পরে দেখা যাবে, এখন ঘুমোতে হবে, কারণ আজকে আমি লেট করে অফিস গিয়েছি। আমি চাই না কালকেও আমার লেট হোক অফিস যেতে। তাই ঘুমিয়ে গেলাম। সাদিয়াকে নিয়ে কল্পনা করতে করতে সকালে ভাবি এসে আমাকে ডাকছে। ও আমার কিউট ভাই, উঠে পড়ো, সকাল হয়ে গেছে। কি হলো, অফিসে যাবা না নাকি? সাদিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ছেড়ে আর যেও না। ঘুমের মধ্যে বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। ঠিক আছে, তুমি এইভাবে উঠবে না। প্রতিদিন তোমাকে যেভাবে তুলতে হয় সেভাবেই তুলতে হবে। হঠাৎ আমি চিৎকার দিয়ে উঠলাম, কারণ কে জানি আমাকে পানি দিয়ে ভিজিয়ে আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছে। সামনে তাকিয়ে দেখি ভাবি হাতে একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি, আজকেও কি তুমি আমাকে ভিজিয়েছ? আমাকে ছাড়া এখানে কি অন্য কাউকে দেখতে পাচ্ছ? আচ্ছা, প্রতিদিন আমাকে কি এইভাবেই ঘুম থেকে তুলতে হবে? যেদিন তোমার বউ আসবে সেদিন সে তোমাকে ভালোভাবে ঘুম থেকে ডেকে তুলবে। আমি যে কয়দিন আছি আমি একইভাবে তোমাকে ঘুম থেকে উঠাবো। ধুর, ভালো লাগে না। উঠে ওয়াশরুমে গেলাম। যেই ওয়াশরুমে
পা রাখলাম তখন পিছন থেকে ভাবি বলল, আচ্ছা, এ সাদিয়াকে তুমি চিনো নাকি? ভাবির মুখে সাদিয়ার নাম শুনে আমি যেন আকাশ থেকে মাটিতে পড়লাম। ওয়াশরুমে না গিয়ে ভাবির কাছে আসলাম। কি ভাবি, তুমি কি কিছু বলছো? শুনেও না শোনার ভান করলাম। সাদিয়াকে আর তুমি চিনো নাকি? না, সাদিয়া নাম তো আমি আমার জীবনেও শুনি নাই। তাই নাকি? হুম। সত্যি কথা না বললে তোমার ভাইয়ের কাছে বলে দিব। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলবো, আগে অফিস থেকে এসে নিই তারপরে। ঠিক আছে, মনে থাকে যেন। আর তাড়াতাড়ি নিচে এসো, সবাই তোমার অপেক্ষা করছে। বলেই ভাবে চলে গেল। আমিও দাঁড়িয়ে না থেকে সোজা ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। অফিসের ড্রেস পরে নিচে আসলাম, সবার সাথে নাস্তা করে অফিসের জন্য বের হতে যাব তখন বলল, কি ব্যাপার ফিরোজ, তুই তোর গাড়ি করে অফিসে যাচ্ছ না কেন? আব্বু, আমি আর কিছুদিন পর থেকে গাড়ি ব্যবহার করব। এখন একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে ভালো লাগে। তারপর সবার থেকে বিদায় নিয়ে অফিস চলে আসলাম। আজকে বাঁচা গেল, কারণ আজকে একটু তাড়াতাড়ি অফিসে আসলাম। একটু পর দেখলাম আমার কলিগ প্লাস বন্ধু সোহান আসতেছে। তখন আমি বললাম, কিরে দোস্ত, কি অবস্থা তোর? ভালো। তোর? ভালো। ওদের সাথে তিনজনকে কল করে দেখ ওরা কোথায়। তারপর সোহান ওদের কল করলো। কিছু সময়ের মধ্যেই ওরা সবাই এসে পড়ল। চল কফি খেয়ে আসি, এখনো সময় আছে। চল। তারপর আমরা সবাই কফি খেয়ে অফিসে আসলাম এবং যার যার ডেস্কে গিয়ে বসে পড়লাম। আজকে আমার পাখিটা এখন পর্যন্ত আসেনি। আমি আমার কাজে মনোযোগ দিলাম। কিছু সময় পর দেখলাম সাদিয়া অফিসে আসলো আর এসে সোজা তার কেবিনে ঢুকে গেল। আজকে ওকে দেখে মনে হচ্ছে রাতে মনে হয় অনেক কান্না করেছে। আমিও আর কোনো কথা না বলে নিজের কাজ করতে লাগলাম। এইভাবে কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমরা 5 জন মিলে একসাথে ক্যান্টিন থেকে খাবার খেয়ে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসলাম। সাদিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও নেই। ভাবলাম হয়তো লাঞ্চ করতে গেছে। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আজকে দুপুরের পর আর সাদিয়ার সাথে দেখা হয়নি। তারপর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল। তাকিয়ে দেখি ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি আর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে এসে ফ্রেশে ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি এসে খাবার খেতে ডেকে গেল। ফ্রেশে নিচে আসলাম, দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, তাই তাড়াতাড়ি খাবার টেবিলে বসে পড়লাম। খাবার খেয়ে রুমে চলে যাচ্ছিলাম, তখন ভাবি বলল। আমি ভাবির কাছে এসে বসলাম। বলো কি হয়েছে? মানে? মানে তুমি আমাকে কিসের জন্য ডাক দিয়েছো সেটা বলো। সেটা তো বলবো, কিন্তু তোমার কাছে না, তোমার ভাইয়ের কাছে। এই বলে ভাবি চলে গেল আর বলল, তোমার ভাই ছাদে আছে, তাড়াতাড়ি আসো। কি আর করার, ছাদে আসলাম। গিয়ে দেখি ভাবি ভাইকে বলতেছে, এই শুনো, তোমার ভাই প্রেমে পড়েছে। কি? ঠিক শুনছো, আমাদের নবাবজাদা প্রেমে পড়েছে। ঠিক আছে, কার সাথে প্রেম করছে? মেয়েটার নাম কি? মেয়েটার নাম হচ্ছে সাদিয়া। ও, তা তো আমি আরো অনেক বছর আগে থেকে জানি, কিন্তু ওই সাদিয়াকে পেলি কোথায়? ওরা তো এখান থেকে চলে গেছে অনেক বছর আগে। এখন আপনাদের বলি যে ভাইয়া সাদিয়াকে চিনে কিভাবে। আমি যেদিন সাদিয়াকে প্রথম দেখেছিলাম ক্লাস 6-এ, সেদিন থেকে আমি সাদিয়াকে ভালোবেসে ফেলি। স্কুল থেকে বাসায় এসে ভাইয়াকে বলি সাদিয়ার কথা, কারণ আমি আমার ভাইয়ের কাছে সব কথা শেয়ার করি। ভাইয়ার আর আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। আমাদের পরিবারের সবাই চিনে সাদিয়াকে, কারণ সাদিয়া আমাদের বাসায় অনেকবার এসেছিল। তাই আমি সাদে আসলাম। ভাইয়া আমাকে দেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আমি সাদিয়াকে কোথায় দেখেছি। আমি বললাম, আচ্ছা বলো তো, আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানির নাম কি? তুই সাদিয়ার ইন্ডাস্ট্রিজে চাকরি করছিস, তাতে কি হয়েছে? এই কোম্পানি সাদিয়ার আব্বুর। এখন সাদিয়া ওই কোম্পানির এমডি। ও, তাহলে তুই ওর সাথে কথা বলেছিস? বলেছিলাম। কথা না বলে গুন্ডিটা আমাকে থাপ্পড় মারছে। ও আগের মতো এখনো তেমন রাগে? এতক্ষণ যাবৎ ভাবি আমার আর ভাইয়ার কথা শুনতেছিল। ভাবি বলল, তার মানে তুই সাদিয়াকে ছোট থাকতেই ভালোবাসিস? আরও অনেক কথা বলে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ভাবি এসে আমাকে ঘুম থেকে তুলে গেল। ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের জন্য বের হয়ে গেলাম।
এইভাবে চলে গেল 3 মাস। এই 3 মাসে অফিসে ভালো নাম অর্জন করেছি। সাদিয়ার ব্যাপারে অনেক কথা জেনেছি। সাদিয়া এখন পর্যন্ত সিঙ্গেল, আর সাদিয়া আমার প্রতি একটু হলেও দুর্বল হয়েছে, সেটা ওর আচার আচরণ দেখলে বোঝা যায়। তো একদিন নিজের ডেস্কে বসে কাজ করতেছিলাম, তখন পিয়ন এসে বলল, স্যার আপনাকে ম্যাডাম মিটিং রুমে ডেকেছে। ঠিক আছে আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল। আমি ভাবতেছি আমাকে আবার মিটিং রুমে কেন ডাকলো। তারপর আমি মিটিং রুমে আসলাম। আমি দরজায় নক করলাম, ম্যাডাম আসবো? আসুন। আমি ভিতরে ঢুকে পুরো অবাক, কারণ ভিতরে আমার বন্ধুরা বসে আছে। সোহান, হাসিব, সাইমা, মিছান। বসুন। আপনাদের সবার সাথে কিছু জরুরি কথা ছিল, যার জন্য আপনাদের ডাকা হয়েছে। আমাদের কোম্পানিতে একটা নতুন প্রজেক্ট আসছে, সেটার জন্য আপনাদের 5 জনকে সিলেক্ট করা হয়েছে। কাজটি করতে আপনাদের সবাইকে 1 সপ্তাহের জন্য চট্টগ্রামে আমাদের যে কোম্পানি আছে সে কোম্পানিতে যেতে হবে, আর আমাদের কালকের মধ্যে সেখানে যেতে হবে। কারোর কোনো প্রশ্ন আছে? আমরা সবাই একসাথে বললাম, না ম্যাডাম, সবার থেকে বেশি খুশি আমি, কারণ আমাদের সাথে সাদিয়াও যাবে। আজকে আপনাদের ছুটি, আর কাল সকাল 10টায় আমরা রওনা দিব, তো টাইম মতো আসবেন সবাই। এই বলে সাদিয়া চলে গেল। আমরা বন্ধুরা কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাইকে জানালাম যে আমি কালকে অফিসের কাজে চট্টগ্রাম যাচ্ছি। বিকেলে ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে চলে গেল। রাতে ভাইয়া আর ভাবি এসে আমাকে জিজ্ঞেস করলো আমরা কে কে সেখানে যাচ্ছি। আমি ভাইয়াকে বললাম আমি, আমার 4 বন্ধু আর সাদিয়া। সাদিয়ার নাম শুনে ভাইয়া ভাবি দুজনকে অনেক খুশি লাগছে। তখন ভাইয়া বলল, দেখ ও রাগটা ভাঙাতে পারস কিনা। সাদিয়া আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আমি জ্বালাবো। ঠিক আছে, যা ইচ্ছা করিস, কিন্তু মাত্রার বাইরে কিছু করিস না, কারণ ও অনেক রাগী। তখন ভাবি বলল, এখন নিচে চলো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেতে চলো, আব্বু আম্মু অপেক্ষা করছে। নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে কালকে তাড়াতাড়ি উঠতে হবে। সকালে ভাবি এসে ডেকে গেল। উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। নিচে গিয়ে খাবার খেয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম অফিসের সামনে, কারণ এখানে সবাইকে আসতে বলা হয়েছে। আমি অফিসের সামনে এসে পুরো অবাক সাদিয়াকে দেখে। সাদিয়াকে অপরূপ সুন্দর দেখাচ্ছে। সাদিয়া নীল জামা পরেছে, সাথে এক হাতে কয়েকটা নীল চুড়ি, এক হাতে ঘড়ি, কানে ম্যাচিং ঝুমকা, ঘন চুলকুলি খোলা দিয়েছে, চোখে গাঢ় কাজল, টেনে ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। সাদিয়াকে দেখতে নীলপরি নীলাঞ্জনার মতো লাগছে, যার মাঝে অনায়াসে ডুবে দেওয়া যাবে। আমি এক পলকে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। তাকিয়ে দেখে আমার বন্ধুরা। তখন সাইমা বলল, ভাই, তুই আজকে কি যাবি, নাকি এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবি? সাইমার কথা শুনে আমার সব বন্ধুরা হেসে উঠল, আর সাদিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জায় লাল হয়ে গেছে। সাদিয়াকে এই অবস্থায় আরো সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সবাই একটা প্রাইভেট গাড়িতে উঠে পড়লাম। শালারা সাদিয়াকে আমার পাশেই বসিয়েছে। আমার আরেক পাশে বসেছে মিজান, পিছনের দিকে বসেছে হাসিব আর সাইমা, আর সোহান বসেছে ড্রাইভারের সাথে। গাড়ি চলছে তার আপন গতিতে। সাদিয়া তার কানে হেডফোন লাগিয়ে আনমনে গান শুনছে, আর আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ও টানা টানা চোখের দিকে তাকালে ওর প্রতি আরো দুর্বল হয়ে পড়ি। কিছু সময় পরে সাদিয়া ঘুমিয়ে পড়েছে আমার কাঁধে মাথা রেখে। মন চাচ্ছে এই সময়টাকে এই জায়গাতে আটকে রাখি। আমি ওর কান থেকে হেডফোনগুলো খুলে দিলাম। তারপর সাদিয়ার হাত থেকে মোবাইলটা নিয়ে মোবাইল ওপেন করে দেখি ওয়ালপেপারে আমার ছোটবেলার ছবি দেওয়া। আমার মনে অনেক আনন্দ লাগছে, কারণ সাদিয়া এখনও আমাকে ভালোবাসে। সাদিয়ার মোবাইলটা ওর ব্যাগে রেখে দিলাম। তারপর আমিও সাদিয়াকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পর গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামলো। লাঞ্চ করার পর আবারও আমাদের জার্নি শুরু। অবশ্যই কয়েক ঘন্টা পর আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। আমরা সবাই একটা বাড়ির সামনে নামলাম। সামনে থেকে একটা মেয়ে এসে কিছুক্ষণ কথা বলল। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর, যে কেউ দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। তারপরে একে একে ম্যাডাম আমাদের পরিচয় করিয়ে দিলেন, আর বললেন আমরা এখানে যে কোম্পানিতে কাজের জন্য এসেছি সেই কোম্পানির ম্যানেজার এই মেয়েটির নাম হচ্ছে রোজা। রোজা বলল আমরা সবাই এই কয়দিন এই বাসায় থাকবো। রোজা আমাদের একে একে আমাদের সবার রুম দেখিয়ে দিল। বাসাটা অনেক বড়, তাই সবার রুম আলাদা। আমার রুমের পাশের রুমটা রোজার। আমি রুমে ঢুকলাম। রুমটা অনেক গোছানো, দেখে ভালোই লাগলো। তারপর চলে গেলাম ওয়াশরুমে।
ঝর্ণার নিচে পানি ছেড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকলাম, অনেক ক্লান্ত লাগতেছিল। ফ্রেশ হয়ে এসে রুমে ভালো লাগছিল না, তাই ছাদে গেলাম। ছাদটা অনেক বড়, এক পাশে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ পিছনে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি রোজা দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? কিছু না, রুমে ভালো লাগছিল না, তাই ছাদে চলে আসলাম। ও, কিছু সময় পর সাদিয়া ছাদে আসলো, এসে বলল, এখানে কি করছেন আপনারা? পিছনে তাকিয়ে দেখি সাদিয়া চোখ লাল করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু না ম্যাডাম, তুমি ভালো লাগছিল না, তাই ছাদে আসছিলাম। আমি তাহলে নিচে গেলাম, ম্যাডাম আমার কাজ আছে। এই বলে রোজা নিচে চলে গেল। ম্যাডাম আমার পাশে দাঁড়ালো। আমি আর কোনো কথা না বলে রিজের রুমে আসলাম, এসে ঘুমিয়ে গেলাম। রাতে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সাথে আড্ডায় জয়েন করলাম। কিছু সময় পর সাদিয়া বলল, কাল থেকে অফিসে যেতে হবে সকাল 9টায়, যে যার কাজে আসো। আমরা বললাম ঠিক আছে ম্যাডাম। তারপর ডিনার শেষ করলাম, তখন সবাই মিলে বসলাম আড্ডা দিতে। কিন্তু ম্যাডাম আমার পাশে বসেছে, অনেক ভালো লাগছিল, কিন্তু সাদিয়াকে জ্বলাতে হবে, তাই আমি সেখান থেকে উঠে এসে রোজার পাশে বসলাম। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, তা আমার বন্ধুরা খেয়াল করেছে। তখন সাদিয়া উঠে তার রুমে চলে গেল। আমার সেখানে খেয়াল না করে আড্ডা দিতে থাকলাম। রাত 11টা বাজে, আমরা সবাই যার যার রুমে চলে এলাম, ঘুমোতে হবে, কালকে আবার অফিস আছে। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কাল থেকে সাদিয়াকে কিভাবে চালাবো। কিছু সময় পর ঘুমিয়ে গেলাম। সকালে রোজা এসে ঘুম থেকে ডেকে তুলে গেল। ফ্রেশে নিচে চলে আসলাম। নাস্তা করে নির্দিষ্ট সময়ে সবাই অফিস চলে আসলাম। আমাদের যে কাজের জন্য এখানে আসা, সেই কাজ করা শুরু করে দিলাম। এভাবে আরও 5টা দিন চলে গেল। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিলাম তা শেষ হলো। সবাই আজকে অনেক খুশি। তারপর সবাই বাসায় চলে আসলাম। এই কয়দিনে রোজা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ সে আপনি থেকে এখন তুমি বলা শুরু করেছে, আর আমাকেও তুমি করে বলতে বলেছে। এই কয়দিনে সাদিয়াকে অনেক ইগনোর করেছে। ও অনেকবার কথা বলতে এসেছিল, কিন্তু আমি কোনো কথা বলিনি। সাদে এসে দাঁড়িয়ে আছে, পিছন থেকে কি করছো এখানে? তেমন কিছু না। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। কিভাবে যে বলি। সমস্যা নেই, তা বলার বলে ফেলো। না কিছু না, এমনি আর কি। আমি আর কিছু বললাম না। কিছু সময় পর সাইমা এসে ডেকে গেল ডিনার করার জন্য। আমি আর রোজা একসাথে নিচে চলে আসলাম। খাবার টেবিলে গিয়ে বসলাম। সাদিয়া বলল, তোমাদের সবাইকে একটা গুড নিউজ দিতে চাই। আমরা সবাই আগ্রহ নিয়ে সাদিয়াকে জিজ্ঞেস করলাম কি। আমাদের প্রজেক্টটা ভালোভাবে শেষ হওয়ার কারণে আমরা আরও 5 দিন এখান থেকে এনজয় করব। আর কালকে আমরা যাচ্ছি কক্সবাজার। আগামী 5 দিন সেখানেই থাকবো। সবাই অনেক খুশি হলো। তারপর খাবার খেয়ে সবাই আড্ডা দিতে বসছে। আমি ওদেরকে বললাম আমার ভালো লাগছে না, তাই আমি রুমে চলে আসলাম। আজকে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নাস্তা করে কিছু সময় পর সবাই রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম। সেখানকার একটা হোটেলে আমাদের রুম বুক করা হলো। রুমে আসলাম, ফ্রেশ হয়ে সবাই চলে আসলাম লাঞ্চ করতে। রুমে এসে বসলাম, তখন সাইমা রুমে আসলো। কি রে দোস্ত, তুই এমন করছিস কেন? আমি এখন আবার কি করলাম? মানে তুই না সাদিয়াকে ভালোবাসিস, তাহলে তাহলে তুই ওকে এমনভাবে ইগনোর করছিস কেন? ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো তুই বল। তুই তো জানিস সাদিয়া কেমন। বুঝলাম, তুই এক কাজ করে দেখতে পারিস। তবে সাদিয়া তোকে ভালোবাসে নাকি? কি? সাইমা আমাকে যা বললো তা আপনাদের কিছু সময়ের পর জানানো হবে। সাইমা চলে গেল। আমিও আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। বিকেলে সবাই একসাথে বের হলাম। ঘুরতে যাওয়ার কথা ছিল, তাই সবাই সাগরের পাড়ে আসলাম। সবাই একসাথে হাঁটছি। আমি সাদিয়াকে বললাম, সাদিয়া তোমার সাথে একটু কথা ছিল। বলো কি কথা? এমন সময় সাদিয়ার মোবাইলে কল আসলো, আর সাদিয়া কল ধরে যা বলল তা শুনে আমরা সবাই অবাক। জান বলো, কেমন আছো তুমি? মোবাইলে কল করা লোকটাকে বলল। সাদিয়া মোবাইলে কথা বলতে বলতে সাইডে চলে গেল। আমার চোখটা পানিতে ভরে গেল। হঠাৎ রোজা বলল, ফিরোজ চলো আমরা এই পাশে যাই। রোজা কথাটা বলতে না বলতে সাদিয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। আমি বললাম, ঠিক আছে চলো। এখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি আর কোনো কথা না বলে রোজাকে নিয়ে অপর দিকে চলে আসলাম।
কিন্তু ভালো লাগছিল না। তাহলে কি সাদিয়ার জীবনে কি অন্য কেউ আছে? চলো ওই জায়গাটায় গিয়ে বসি। ঠিক আছে, চলো। আমি আইসক্রিম খাবো, তুমি খাবে? না, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম এনে রোজার হাতে দিলাম। রোজা আমাকে একটা হেল্প করতে পারবে? হুম, বলো কি হেল্প? বলো, তোমার জন্য সব করতে পারবো। রোজা আমার সাথে ভালোবাসার অভিনয় করতে পারবে প্লিজ? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি সাদিয়াকে ভালোবাসি। আমি জানি না ও আমাকে ভালোবাসে নাকি, তাই সবার সামনে আমার একটু অভিনয় করব, যেন আমরা প্রেমিক প্রেমিকা। হঠাৎ খেয়াল করলাম রোজার হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। বুঝলাম না কেন। ঠিক আছে, আমি রাজি। তখন আমার বন্ধুরা আসলো। তারপর সবাই বসে সূর্যাস্ত যাচ্ছে তা দেখলাম। সবাই খুশি ছিল, কিন্তু একজন খুশি ছিল না, সে হলো আমি। কিছু সময় পর সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে সবাই অনেক এনজয় করলাম। ডিনার করে রুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। অনেক কান্না আসতেছে। ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইলে সাদিয়ার ছবি দেখতে লাগলাম। কত মায়াবী লাগছে সাদিয়াকে। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এইভাবে আরও একটি দিন চলে গেল। এখন সবাই ভাবছে রোজার সাথে আমার কিছু চলছে, কিন্তু সত্যটা কি তা শুধু আমি আর রোজাই জানি। সারাদিন সবাই অনেক মজা করলাম, কিন্তু বিকেলবেলা এমন কিছু ঘটবে তা কেউ আশা করতে পারেনি। কারণ বিকেলবেলা আমরা সবাই সমুদ্র পাড়ে হাঁটছি। হঠাৎ রোজা আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর বলতে লাগলো, ফিরোজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেই দিন থেকে তোমার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। রোজা কথা বলতে না বলতেই ঠাস ঠাস এমনভাবে 4টা থাপ্পড় এসে আমার গালে পড়ে। থাপ্পড়গুলো অনেক জোরে পড়ায় মাথাটা ভন ভন করে ঘোরাচ্ছে। সামনে তাকিয়ে দেখি থাপ্পড়গুলা আর কেউ না, সাদিয়া এসে মেরেছে। সবাই অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে আছে। সাদিয়া কান্না করতে করতে বলতে লাগলো, তোকে অনেক ভালোবেসেছিলাম, আর তুই ছি। ছোট বলে তোকে যেদিন ছেড়ে চলে গিয়েছিলাম সেদিন আমি অনেক কান্না করেছিলাম। ভেবেছি তোকে আমি হারিয়ে ফেলেছি। তোকে যেদিন অফিসে দেখেছিলাম তখন তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম। মনে হচ্ছিল আমি আমার হারিয়ে যাওয়া ভালোবাসাকে আবার খুঁজে পেয়েছি। সেই দিন তোকে থাপ্পড় মেরেছিলাম কারণ তোর প্রতি আমার অনেক অভিমান হয়েছিল। সেই দিন রাত্রে বাসায় গিয়ে অনেক কেঁদেছিলাম, তোকে থাপ্পড় মেরেছিলাম তাই। আবার খুশিও, কারণ আল্লাহ তাআলা আমাকে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম তোকে প্রপোজ করব, কিন্তু তুই তো আমার সাথে কথাও বলতি নাই। হঠাৎ নতুন প্রজেক্ট আসে, তাই আমি ভাবি তোকে সেখানে ঘুরতে গিয়ে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এসে আমাকে একেবারে ইগনোর করছিস। ভেবেছিলাম হয়তো অভিনয় করছিস, তাই কক্সবাজার আসার প্ল্যান করি। ভেবেছিলাম এখানে তোকে প্রপোজ করব, কিন্তু তুই এখানে এই মেয়ের সাথে লুচ্চামি করছিস। আর কখনো আমার সামনে আসবি না, আমি তোকে ঘৃণা করি। আই হেট ইউ। বলে সাদিয়া কান্না করতে করতে চলে গেল। সাদিয়ার পিছে আমার বন্ধুরাও চলে গেল। সাদিয়া কোনো সমস্যা হয় তাই, আর আমি সেই জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে আছি। আমি কি করলাম? যে মেয়ে আমাকে এত ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম। ও, আপনাদের তো বলাই হয়নি সেদিন সাইমা আমাকে কি বলেছিল, তাহলে শুনুন, মানে পড়ুন। শোন, মেয়েরা যাকে ভালোবাসে তাকে অন্য মেয়েদের সাথে দেখতে পারে না। তাই তুই এক কাজ কর, সাদিয়ার সামনে অন্য মেয়েদের সাথে থাকবি, কথা বলবি, তাহলে দেখতে পারবি সাদিয়া তোকে ভালোবাসে নাকি। যদি একটু বেশি হয়ে যায়, কারণ তুই তো জানিস সাদিয়া কেমন রাগী মেয়ে। বেশি কিছু হলে আমি আছি তো। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যাই। বাইরে এসে সাইমার কথাগুলো বলছিলাম, হঠাৎ কাঁধে কারো স্পর্শ করে। পিছনে তাকিয়ে দেখি রোজা। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? এখানে কি করছো? না, কোনো সমস্যা নেই। তারপর রোজা সেখান থেকে চলে যায়, আর আমি ওর রুমে চলে আসলাম আর এসে শুয়ে পড়লাম। বাকিগুলো আপনারা তো জানেনই। সেখানে বসে বসে ভাবছিলাম আমি এটা কি করে ফেললাম, কেন ওর ভালোবাসার পরীক্ষা নিতে গেলাম। এটা কত ভালোবাসে আমাকে, আর আমি তা বুঝতে পারলাম না। অনেক কান্না করলাম। আমার ভুলের কারণে আজকে এমন হলো। অনেক লেট করে হোটেলে আসলাম। নিজের রুমে এসে দেখলাম সব বন্ধুরা বসে আছে, সাদিয়া আর রোজা সারা। হঠাৎ সুহান আমাকে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, কেমন করেছিস ওর সাথে? ও তো স্কুল লাইফ থেকে তোকে ভালোবাসতো, তাই তো ও কোনো মেয়ের সাথে তোকে মিশতে দিত না, তারপরেও তুই বুঝলি না। সোহান একসাথে কথাগুলো বলল।
আমি সোহানাকে জড়িয়ে ধরে বললাম, ভাই বিশ্বাস কর, আমি শুধু ওর মুখ থেকে বের করতে চেয়েছিলাম যে ও আমাকে ভালোবাসে। তুই কি জানিস না মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ থেকে কথা বের হয় না? সরি দোস্ত, আমি আর এমন করব না। সাদিয়াকে বল না একবার আমার সাথে কথা বলতে। সাদিয়া তো বিকাল থেকে এসে রুমে ঢুকেছে, আর বের হয়নি। ওকে অনেক ডেকেছি, তবু কোনো কাজ হয়নি। কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে সাদিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনেক ডাকলাম, কিন্তু ও দরজা খুলল না। আমার বন্ধুরা আমাকে ধরে রুমে নিয়ে আসলো। সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম আমরা। সকালবেলা এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। ভোর রাতে সাইমা, সোহান, হাসিব, মিজান ওরা সবাই ঘুমিয়ে যায়। সকালে সবার ঘুম থেকে ওঠার আগেই আমি সাদিয়াকে রুমের সামনে আসলাম। আধা ঘন্টা লাগিয়ে দরজায় নক করলাম, তারপরেও সাদিয়া এসে দরজা খুলে দিল। সাদিয়াকে দেখে আমার চোখে কান্না এসে পড়ল। ও মনে হয় সারা রাত না ঘুমিয়ে কান্না করতে করতে কাটিয়ে দিয়েছে। চেহারাটা একদম বাজে দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ আমি ওর হাতের দিকে খেয়াল করলাম, ওর হাতে ওর জামা কাপড়ের ব্যাগ। মনে হচ্ছে ও এখান থেকে চলে যাবে। আমার ভাবনা কাটিয়ে সাদিয়া বলল, একটু সাইড হয়ে দাঁড়ান, আমি বের হব। আমার ওর চলে যাওয়ার কথা শুনে আমার রাগ উঠে গেল। রাগে ওর হাত ধরে রুমের ভিতরে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। সাদিয়া ভয়ে শুপছে গেছে, এটা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কোথায় যেতে চাচ্ছিলে? কিছুটা ধমকে সুরে কথাটা বললাম। নিশ্চুপ, শুধু কান্না করছে। কি হলো, এমন মরা কান্না কেন কাটছো? কেউ কি মারা গেছে? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। সাদিয়া, তুমি কালকে যা দেখেছো তা সম্পূর্ণ ভুল ছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে বোঝানোর একটু সময় দাও। প্লিজ, আপনি এখান থেকে চলে যান। সাদিয়া প্লিজ একটু সময় দাও, আমাকে বোঝানোর প্লিজ একটু সময়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলতে চাই, তুমি অনেক বড় ভুল করছো। কান্না করতে করতে চলে আসলাম রুমের দরজা খুলে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমি ওদেরকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম। সব জামা কাপড় গুছিয়ে বাইরে চলে আসলাম। কি হয়েছে? তুই তোর জিনিসপত্র গুছিয়ে নিলি কেন? সব দোষ আমার জন্য হয়েছে। চল, সব এখন আমি ঠিক করে দেব। দেখ দোস্ত, তুই চলে যাস না, সবকিছু ঠিক হয়ে যাবে। না রে দোস্ত, বাসায় একটু সমস্যা হয়েছে তাই চলে যাচ্ছি। ভুলে যাস না আমরা তোর বন্ধু, আমাদের কাছে তুই মিথ্যা কথা বলিস। সব হারামিগুলো এসে আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত এখন আমার যেতে হবে, প্লিজ আমাকে যেতে দে। অনেক বোঝানোর পর ওরা আমাকে ছাড়লো। দেখলাম সাইডে রোজা দাঁড়িয়ে আছে। রোজা, তুমি আমার জন্য যা করেছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফিজ, আর দেখা নাও হতে পারে। চলে আসলাম সেখান থেকে। মুখটা অনেক ব্যথা করছে, অনেক কষ্টে বাসে উঠলাম। অঝরে চোখের পানি পড়ছে, যেন কান্নার বাঁধ ভেঙে গেছে। অপরদিকে সাদিয়াও কারো কোনো কথা না শুনে বের হয়ে গেল। অনেক কষ্টে বাসে আসলাম। বাসার কলিং বেল চাপতেই ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরল। বাসার ভিতরে ঢুকলাম। কেমন আছো ভাবি? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি? তোকে ছাড়া পুরো বাসা খালি লাগছিল। এখন তুই এসে পড়েছিস, এখন সবাই ভালো থাকবে। হঠাৎ ভাবি আমার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। কি হয়েছে ফিরোজ, তোর অবস্থা এমন কেন? মনে হয় রাতে ঘুমোস না, কান্না করিস। আরে না, কি যে বলো, তোমাদের থেকে অনেক দিন দূরে ছিলাম, আবার জার্নি করে এসেছি তো তাই এমন দেখাচ্ছে। ফিরোজ, আমি তোকে সত্যি কথা বলতে বলেছি। আরে কিছু না, তুমি বলো আম্মু কোথায়? আম্মু তার রুমে হয়তো ঘুমোচ্ছে। ঠিক আছে ভাবি। আমি আমার রুমে গেলাম। রুমে চলে এলাম। ভিতরটা কেমন জানি লাগছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণার পানি ছেড়ে ইচ্ছে মতো কাঁদতে লাগলাম। মন চাচ্ছে চিৎকার করে বলতে, কেন হলো আমার সাথে এমন। ঘন্টাখানেক পরে রুমে এলাম। অনেক ক্লান্ত লাগছে তাই ঘুমিয়ে গেলাম। রাতে ভাবি খেতে ডেকেছিল কিন্তু ভালো লাগছিল না তাই যায়নি। আবারও ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনেক ক্ষুধা লাগছে, কারণ গতকাল থেকে কিছুই খাইনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 4টা বাজে। ভাবির রুমের সামনে গিয়ে দু একবার ডাক দিতেই ভাবি দরজা খুলে দিয়ে বলল, আমি জানতাম তোমার খিদে লাগবে, তাই তোমার খাবার ফ্রিজে রেখে আসছিলাম। চলো এখন। থ্যাংক ইউ ভাবি। তারপর ভাবি আমাকে খাবার গরম করে দিল। ভাবি, আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে খাইয়ে দিবে? ভাবি আমাকে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ ভাবি আমাকে জিজ্ঞেস করলো, তুই কি আমাকে একটা কথা বলতে পারবি? কি কথা? সেখানে কি হয়েছিল আমি সব জানতে চাই। ভাবি, আমি এসব নিয়ে এখন তোমার সাথে কথা বলতে পারবো না, প্লিজ জোর করো না প্লিজ। বলে সেখান থেকে চলে আসলাম রুমে। এভাবে আরো 2 দিন চলে গেল, কারোর সাথে কোনো প্রকার কথা বলিনি।
ভাবি খাবারের জন্য ডাকলে খেতাম না, রাতে ছাদে বসেছিলাম। হঠাৎ ভাইয়া আর ভাবি আসলো। ভাইয়া আমাকে জিজ্ঞেস করলো সেখানে কি হয়েছিল। ভাইয়াকে সব কিছু খুলে বললাম। ভাইয়া আমাকে একটা থাপ্পড় মারলো। বলেছিলাম না বেশি কিছু না করতে, তারপরও কেন করলি? যা হবার তা তো হয়ে গেছে। এখন সামনে কি করবি সেটা চিন্তা কর। কাল থেকে প্রতিদিন অফিসে যাবি। আমি আব্বুকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে। তা এখন অনেক রাত হয়েছে, গিয়ে রুমে যা। ঠিক আছে বলে রুমে চলে আসলাম। এভাবে চলে গেল একটা বছর। নিজের কেবিনে বসে কাজ করছি। এমন সময় ভাইয়া আসলো আর বলল, ফিরোজ, আমাকে একটা হেল্প করে দিতে পারবি প্লিজ? বলো কি হেল্প? তুই রুহিকে একটু শপিং করতে নিয়ে যাবি প্লিজ ভাই, না করিস না? আমার জরুরি একটা মিটিং আছে, প্লিজ জানা। না, আমি পারবো না। প্লিজ মানা করিস না। ঠিক আছে যাব, কিন্তু টাকা তুমি দিবে। ঠিক আছে। বলে ভাইয়া তার মানিব্যাগ থেকে একটা কার্ড দিল। আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় কয়েকবার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমার ভাই আমাকে কল করে বলে দিয়েছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। ঠিক আছে বলেই নিজের রুমে চলে এলাম। এসে বাইরে আসলাম। ভাবি, আমার কলেজাটা কোথায়? আমার ভাগ্নি। নিচেও দাদুর কাছে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু সময়ের মধ্যে ভাবির কেনাকাটা হয়ে গেল। ভাবি মিহিকে কোলে নিয়ে হাঁটছে, আর আমি শপিং ব্যাগ নিয়ে। হঠাৎ সামনে একটা মেয়ে সামনে আসলো, আর এসেই ঠাস, মেয়েটাকে দেখে আমি পুরো অবাক, কারণ মেয়েটা ছিল সাইমা। ওই কুত্তা, কোথায় ছিলে এই কয়দিন? আর তুই আমার কল মেসেজের রিপ্লাই দিসনি কেন? আমি কোনো কথা না বলে ওকে জড়িয়ে ধরলাম আর বললাম, রাগিস কেন? আগে বল তুই কেমন আছিস? আগে তুই আমার কথার জবাব দি। আমাকে ছাড়িয়ে এমনি আর কি। তুই আমার উপর রেগে আছিস, তাই না? আরে না, তোর উপরে রেগে থাকবো কেন? তুই আমার কিউট একটা কুত্তি। এখন বল তুই কেমন আছিস, আর বাকিগুলোর কি অবস্থা? ভালো আছি। আর বাকিগুলো ভালো আছে। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? হয়েছিল। কথা বলতে গেলে থাপ্পড় ফ্রি পাইতাম। সরি দোস্ত, আমার জন্য তোদের এমন হয়েছে। বাদ দিত। তোর সাথে মেয়েটাকে আমার আপুর মতো ভাবি। ভাবির সাথে সাইমার পরিচয় করিয়ে দিলাম। চল কফি খেয়ে আসি, তোকে একটা গুড নিউজ দেব। আমরা সবাই কফি খেতে আসলাম। হঠাৎ সাইমা বলল, ফিরোজ, আগামী সপ্তাহে আমার বিয়ে। কি? আগামী সপ্তাহে তোর বিয়ে, আর তুই আজকে আমাকে বলছিস? সাইমা আমার কথা শুনে রেগে গিয়ে বলল, আরেকবার বললে তো সব দাঁত ফেলে দেব। তোকে কত কল করেছি, একটা কলও ধরেছিস? এখন আবার বলে আমাকে আগে বলিসনি কেন? আচ্ছা সরি, এখন বল তোর মতো পেতনি কার গায়ে গিয়ে চাপলো? দেখ, আমাকে রাগাস না। ছেলে তোর থেকে বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তাহলে তো ভালোই। শোন, তুই কিন্তু বিয়ের কিছুদিন আগে চলে আসবি, না হলে তোর অবস্থা খারাপ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আসবো। সাইমার সাথে আরও কিছু সময় কথা বলে বাসায় চলে আসলাম। ফ্রেশে লাঞ্চ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে যেতে লাগলো দিন। এরই মধ্যে সাইমা আমাকে অনেক কল করেছে, কালকে ওর বিয়ে, আর আমি এখন পর্যন্ত আসেনি। সারাদিন পরে বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইমার বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে এসে পড়লাম। আমার বন্ধুরা আমাকে এসে জড়িয়ে ধরলো, কারণ আজকে অনেক দিন পর আবারও আমাদের দেখা হয়েছে। সাইমার বাবা মায়ের সাথে কৌশল বিনিময় করলাম। আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করলাম সাইমা কোথায়। সাইমা ওর রুমে। আমি আর আমার বন্ধুরা মিলে সাইমার কাছে গেলাম। সাইমা অনেক সময় লাগিয়ে জারি দিল। অনেক কষ্টে ওকে শান্ত করলাম। তারপর আমরা সবাই মিলে অনেক সময় মজা করলাম। কিছু সময় মেয়ে এসে সাইমাকে স্টেজে নিয়ে গেল হলুদ দিতে, আর আমরা 4 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। হঠাৎ আমার চোখ এক জায়গায় আটকে গেল। তাদিয়া একটা ছেলের হাত ধরে কথা বলছে। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেল। আমি আর কিছু বললাম না। এভাবেই আজকের দিনটা চলে গেল। রাত 10টার দিকে ছাদে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ে ছাদের এক কোণায় বসে কান্না করছে। মেয়েটার সামনে গিয়ে দেখি এটা সাদিয়া। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? আমার কথা শুনে সাদিয়া কেঁপে উঠল। সাদিয়া কিছু না বলে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। আমি সাদিয়ার হাত ধরে ফেললাম। তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার কথা শোনার মতো আমার কাছে সময় নেই। সাদিয়াকে একটা হ্যাচকা টান দিয়ে আমার সামনে আনলাম। আমি বললাম না আমার তোমার সাথে জরুরি কথা আছে? আপনার মতো বাজে ছেলের কথা শোনার মতো আমার কাছে সময় নেই। ঠাস, আজকে অনেক দিন পর তৃপ্তি পেলাম সাদিয়াকে থাপ্পড় মেরে। এখন চুপচাপ আমার কথা শুনবি, তার আগে যেন তোর মুখ থেকে কোনো শব্দ যেন না আসে।
আমি বলতে লাগলাম, আমি যেদিন থেকে তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবেসেছি। তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তোমার ওই রাগের ভয়ে আর বলতে পারিনি। আমি আমাদের অফিসে না গিয়ে তোমার অফিসে কেন জয়েন করেছি জানো? শুধু তোমার জন্য। অফিসের প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় মেরেছো, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে আপনি করে কথা বলেছো, সেদিন অনেক কষ্ট হয়েছিল। অনেক দিন তোমাকে আমি আমার মনের কথা বলতে চেয়েছি, কিন্তু কোনো দিন সেই সাহস হয়নি। যেই দিন ভেবেছি আজকে তোমাকে আমার মনের কথা বলবো, সেদিন তুমি ফোনে কারোর সাথে যেন কথা বললে আর আমার কথাটা শেষ পর্যন্ত শোনোনি। তাই আমি রোজা সাইমা একটা প্ল্যান করি যে তুমি আমাকে ভালোবাসো না কি না। তুমি সেদিন আমার কোনো কথাই শুনলে না, তুমি তোমার কথাতেই আটকেছিলে আর আমাকে তোমার সামনে থেকে চলে যেতে বললে। এই একটা বছর অনেক কষ্টে কাটিয়েছি, অনেকবার তোমার সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রতিবারই তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ। আর না আমি এত বেহায়া হয়ে যাই নে এখনো তোমার অপমান সহ্য করব। ভালো থেকো, আর কোনো দিন তোমার সামনে আসবো না বলেই চলে আসলাম। সাদিয়া বসে কান্না করতে লাগলো। আমি রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে সাদে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সাইমার সাথে 4 জন মেয়ে আসলো। সাইমা আমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিল। সাইমা চলে গেল। আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সাদের বিপরীত পাশে তাকিয়ে দেখলাম সাদিয়া আমাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওকে দেখেও না দেখার ফান করে আড্ডা দিতে লাগলাম। অনেক সময় আড্ডা দেওয়ার পরে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে দেখি বাইরে বের হয়ে আসলাম। এর মধ্যে শুনি বর চলে এসেছে। আমি আর আমার বন্ধুরা মিলে একটা প্ল্যান করলাম বরকে একটু ভয় দেখানোর জন্য। আমরা 4 জন মিলে বরের সামনে গেলাম। বরের সামনে আমি বন্ধুদের উদ্দেশ্য করে বললাম, ওই তোরা ওকে সাইডে নিয়ে আস, আজকে ওকে মেরে ওর লাশ নদীতে ফেলে দিব। ও আমার ভালোবাসাকে বিয়ে করতে এসেছে। ভাই আপনারা কারা আর আমার সাথে এমন করতেছেন কেন? তোর সাহস তো কম না, তুই আমাদের উপর কথা বলিস? হঠাৎ আমাদের পিছন থেকে সাইমা বলে উঠল। কিরে, তোরা এখানে কি করছিস? আমরা সবাই একসাথে উত্তর দিলাম, কিছু না, তোর বরের সাথে কথা বলছিলাম। তোদেরকে আমার চেনা আছে, তোরা কেমন? আরে তোর বরকে জিজ্ঞেস করে দেখ আমরা কেউ কিছু বলেছে কি। ভাই তুমি বলো তো, আমরা তোমাকে কিছু বলেছে কি? ঠাড়া পড়া মিথ্যা কথা। ঠিক আছে বাদ দে, এখন তোদের ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে শুভ, আমার হবু স্বামী। মানে কিছু সময়ের মধ্যে হবে আর কি। আমাদের ওর বরের সাথে পরিচয় করে দিল। সাইমা ওর স্বামীকে উদ্দেশ্য করে বলল, ওরা যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমি ওদের হয়ে তোমার কাছ থেকে মাপ চাইছি। আমরা সাইমা আর ওর বরের সাথে ওর কিছু সময় ফাইজলামি করলাম। কিছু সময়ের মধ্যেই সাইমার বিয়ে হয়ে গেল। আজকে অনেকবার সাদিয়া কথা বলতে এসেছিল, কিন্তু ওর উপরে একটু বেশি রাগ হয়ে গেছে, তাই কোনো কথাই বলিনি। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কিছু সময় কথা বলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সবাই কি নিয়ে যেন কথা বলছে। আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। আমি আর কিছু না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ ভাইয়া বলল, ফিরোজ, আজকে বিকালে তুই মালয়েশিয়া যাচ্ছিস? আমি ভাইয়ার কথা শুনে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আবারও বলতে শুরু করলো, মালয়েশিয়ার আমাদের যে অফিসটা আছে সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে কাউকে সেখানে যেতে হবে। কিন্তু আমি কেন? কারণ আমার একটা জরুরি মিটিং আছে, আর আব্বুর বয়স হয়েছে, তাই আব্বুও যেতে পারবে না, তাই তোকে যেতে হবে। ঠিক আছে আমি যাব, কিন্তু কয়েকদিনের জন্য যেতে হবে। 4 দিনও লাগতে পারে, আবার 5 দিনও। আর আজকে বিকেলে 5টায় তোর ফ্লাইট। আচ্ছা ঠিক আছে। খাবার শেষ করে রুমে চলে এলাম। ভাবি আমার জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে, আর আমি বসে পাবজি খেলছি। এইভাবে কিছু সময় চলে গেলে দুপুরে লাঞ্চ করে সবার থেকে বিদায় নিয়ে আমি আর ভাইয়া এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অবশেষে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট টেক অফ করলো মালয়েশিয়ার উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম মালয়েশিয়া। অফিসের ম্যানেজার আমাকে নিতে আসলো। এইভাবে চলে গেল 3টা দিন। কালকে বাংলাদেশে আবারও চলে যাব। রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময়ের মধ্যে বাংলাদেশে পৌঁছে গেলাম। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি আমার পরিবারের কেউ নেই। হঠাৎ ড্রাইভার আমার সামনে এসে বলল, চলেন স্যার, আপনাকে নিয়ে যেতে বড় স্যার আদেশ করেছে। আমি কিছু না বলে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। এর মধ্যে আমি বাসায় অনেকবার কল করেছি, কিন্তু কেউই ফোন রিসিভ করেনি। মনের ভিতরে কেমন জানি একটা সন্দেহ সৃষ্টি হলো। আর কিছু না ভেবে কিছু সময়ের মধ্যেই বাসায় পৌঁছে গেলাম। কিন্তু বাসায় পৌঁছে আমি পুরো অবাক। পুরো বাসা ডেকোরেশন করা হয়েছে। আমি ভাবতে লাগলাম
আজকে কি এমন যে এত আয়োজন করা হলো? বাসার কলিং বেল বাজাতেই ভাবি এসে দরজা খুলে দিল। কেমন আছো ভাবি? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। আচ্ছা ভাবি, আজকে কি বাসায় কোনো অনুষ্ঠান আছে? আব্বু আম্মুর কাছে জিজ্ঞেস করো, জানতে পারবে। আব্বু আম্মু কোথায়? তারা তাদের রুমে আছে। আমি আর কোনো কথা না বলে আব্বু আম্মুর রুমে চলে এলাম। আমার মনে একটা খটকা লেগে আছে। রুমে গিয়ে দেখি আব্বু আম্মু ভাইয়া বসে আছে। কি নিয়ে যারা কথা বলছিল, আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। রুমে ঢোকা মাত্রই ভাইয়া জিজ্ঞেস করলো, আসলে কি কোনো সমস্যা হয়েছে? না। হঠাৎ আব্বু বলল, ফিরোজ, বসো, তোমার সাথে কিছু কথা আছে। আব্বু ফ্রেশ হয়ে আসে, তারপরে কথা বলি। আমি বলছি না এখন তোমার সাথে কিছু কথা আছে। আম্মুর পাশে গিয়ে বসলাম। হঠাৎ আব্বু এমন কথা বলবে সেটা আমি ভাবতেই পারিনি। আজকে রাতে তোমার বিয়ে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। কি? ঠিক শুনেছো, আজকে তোমার বিয়ে। আমি আম্মুর দিকে তাকালাম। আম্মু কিছু বলছে না। আমি ভাইয়ার দিকে তাকালাম, দেখি ভাইয়াও কিছু বলছে না। ভাইয়া তো জানতো যে আমি একজনকে ভালোবাসি, এখন আবার আরেকজনকে কিভাবে বিয়ে করব? পালিয়ে যাবার চেষ্টা করো না। কি বলবো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আবুলের মতো সবার দিকে তাকিয়ে আছি। কিছু না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে ভাইয়া আর ভাবিও আসলো। ভাইয়া, আব্বু তা বলেছে তা কি সত্যি? কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে? আব্বু বাসার কাউকে বলেনি যে কার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। কি পাগল নাকি? একটা মেয়েকে না দেখে কিভাবে বিয়ে করব? চিন্তা করিস না, আব্বু যদি তোর জন্য মেয়ে পছন্দ করেছেন তাহলে ভালো মেয়েই পছন্দ করেছে, তুই টেনশন নিস না। আমি ভাবির দিকে তাকালাম, উনি কিছুই বলছে না। এই বলে ভাইয়া ভাবে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। কি করব কিছুই মাথায় আসছে না। চোখ দিয়ে নিজের অজান্তেই পানি বের হচ্ছে। প্যান্টের পকেট থেকে তাড়াতাড়ি মোবাইল বের করে সাদিয়াকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। বন্ধুদের ফোন দিলাম, ওদের ফোনও বন্ধ। শালারা আজকে মনে হয় মরে গেছে। ওয়াশরুমে চলে আসলাম। ঝর্ণার পানি ছেড়ে ঝর্ণার নিচে বসে পড়লাম। ঘন্টাখানেক পরে রুমে আসলাম। মনে একটা খটকা লেগেই আছে, আর সেটা হলো সবাই আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নিচে চলে আসলাম। আম্মু খাবার দিল, খাবার খেয়ে রুমে চলে এলাম। আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ কারো চিল্লানের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার হারামি বন্ধুরা আমার রুমে আড্ডা দিচ্ছে। আমি হালকা পাতলা টাসকি খেয়ে গেলাম, কারণ সব হারামিগুলা আমার রুমে বসে আছে আর আমাকেই ডাক দেয়নি। আমি কিছু না বলে ওয়াশরুমে গিয়ে আসলাম। একটু ফ্রেশ হয়ে রুমে আসলাম। সাদিয়া বলল, ট্রিট লাগবো? যা, আমার বাপের কাছ থেকে ট্রিট নে। কিছুটা রেগেই বললাম কথাটা। কেন বিয়ে করছিস তুই আর ট্রিট দেবো আঙ্কেল? ইয়ে কেমন বিচার? কারণ এই বিয়েতে আমার কোনো মত নেই। আমাকে জোর করে বিয়ে করানো হচ্ছে। কি? ঠিক শুনেছিস। তাহলে তুই আঙ্কেলকে বল, তাহলেই তো হয়ে যায়। কোনো লাভ নেই। কিছু সময়ের মধ্যেই বাসায় অতিথি আসা শুরু করলো। সাইমা ওর স্বামীর সাথে নিচে চলে গেল, আর আমার বাকি 3 হারামি আমাকে হালাল হতে সাহায্য করছে, মানে রেডি হতে। অবশেষে ইসলামিক নিয়ম মেনে আমার বিয়ে হয়ে গেল। ভিতরে কেমন যেন একটা খালি খালি লাগছে। কারো সাথে কোনো কথা না বলে সাদে চলে আসলাম। সাদে দাঁড়িয়ে আছি, পিছনে আমার বন্ধুরাও আসলো, আর শালারা কি নিয়ে যেন হাসাহাসি করছে। আমার রাগ উঠে গেল। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কি আমাকে একটু একা থাকতে দিতে পারবি? ওরা আমার চেহারার দিকে তাকিয়ে আর কিছু না বলে নিতে চলে গেল। আমি চাঁদের এক কর্নারে গিয়ে বসে এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছি। রাত 1টা বাজে। ভাইয়া সাদে আসলো, আমাকে দেখে বলল, কিরে, তুই এখন পর্যন্ত রুমে যাস নাই? আমি কিছুই বলছি না, চুপচাপ দাঁড়িয়ে আছি। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে, যা তাড়াতাড়ি রুমে যা। এখন আমি রুমের সামনে দাঁড়িয়ে আছি। এক বালতি বেদনা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে ঢুকতে দেখি একটা মেয়ে খাটের মাঝ বরাবর লাল শাড়ি পরে ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে। আমাকে দেখেই ঘাট থেকে নেমে গুটিসুটি পায়ে আমার সামনে আসলো, আর এসেই আমাকে সালাম করতে নিল। আমি দুহাত পিছনে চলে গিয়ে বলতে লাগলাম, এই আপনি এগুলা কি করছেন? কেন, কি করলাম? স্বামীর পা ধরে সালাম করছি। আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। খবরদার ভুলেও আমাকে টাচ করবেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। মেয়েটা তোর ঘুমটা উঠিয়ে বলল, কি বললি আবার বলতো? আমি সন্দেহ ঠিক হয়েছে, আমার সাথে সাদিয়ারই বিয়ে হয়েছে। এখন দেখো মজা কাকে বলে। ঠিক শুনেছেন আপনি, আমি অন্য কাউকে ভালোবাসি। খবরদার অন্য মেয়ের নাম যেন তোমার মুখে না শুনি। আমার মুখ আমি নিপই।
আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। প্লিজ আমাকে মাফ করে দাও। দেখুন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমবো। কি আজকে আমাদের বাসরাত আর তুমি বলছো তোমার ঘুম পেয়েছে? কোনো কথা না বলে খাটের এক পাশে শুয়ে পড়লাম। সাদিয়া আমার সামনে এসে বলল, আচ্ছা, আমার একটা কথার উত্তর দিবা? কি? তুমি আমাকে দেখে কি অবাক হও নাই কেন? নিশ্চুপ। জানতো কানের সামনে ঘ্যান ঘ্যান করেন না। সাদিয়া আর কিছু না বলে বেলকানিতে চলে গেল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখ খুলে তাকিয়ে দেখি সাদিয়া আমার বুকে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে ও কান্না করেছে। ও আপনাদের তো বলা হয়নি, আমি জানলাম কেমনে যে সাদিয়াই আমার বউ? তাহলে শুনুন, মানে পড়ুন। সন্দেহ এক, আমি যেদিন মালয়েশিয়া থেকে বাড়িতে এসেছিলাম, আব্বু আমুর রুমে ঢুকতেই শুনি তারা সাদিয়াকে নিয়ে কথা বলছে আর আমাকে দেখেই চুপ হয়ে যায়। সন্দেহ দুই, ভাইয়া ভাবে সাদিয়াকে নিয়ে কোনো কথাই বলেননি, যেন তারা চিনেনি না সাদিয়াকে। সন্দেহ তিন, আমি সাদিয়াকে কল করলাম কিন্তু ও ফোন ধরেনি। পরে সব বন্ধুদের কল করলাম, ওদের ফোন বন্ধ দেখাচ্ছে। তখন আরেক সন্দেহ হয়েছে যে কিছু তো একটা প্ল্যানিং করেছে সবাই মিলে। আর তখন বিয়ে হয় সাদিয়ার বাবা মাকে দেখে কনফার্ম মেয়ে আমার বিয়ে সাদিয়ার সাথেই হয়েছে। আমি এখনো সাদিয়াকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আর 2 দিন পর সাদিয়ার বার্থডে, তাই ভাবলাম এই 2 দিন সাদিয়ার সাথে বাকি সবার সাথে একটু মজা নেই। সাদিয়ার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে, যেটা ওর বার্থডেতে দিন দিব। সাদিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে সাদিয়াকে আগে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সাদিয়া এখনো আমার বুকে বাচ্চা মেয়ের মতো ঘুমোচ্ছে। ওর চেহারা কিছু চুল এসে পড়েছে, তাই ওর চুলগুলো ঠিক করে দেই। হঠাৎ সাদিয়া জেগে গেল আর আমি চোখ বন্ধ করে নিলাম। মনে হয় আমাকে দেখে ফেলেছে। পরে দেখি হঠাৎ সাদিয়া আমার ঠোঁটে কিস করলো। এই মাইয়ার কি কোনো লজ্জা শরম নাই? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই বলে ওর কপালে একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। সাদিয়া বলতে লাগলো আর আমি ওর কাণ্ড দেখে হাসছি। আবারও ঘুমিয়ে পড়লাম, কারণ আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না। হঠাৎ আমার মুখে পানির ফোঁটা আসছে। চোখ খুলে তাকিয়ে দেখি সাদিয়া আমার মাথা বরাবর ওর ভোজা চুলগুলো দিয়ে আমার চেহারায় পানি দিচ্ছে। অনেক রোমান্টিক একটা ফিলিংস কাজ করছে। আমি সাদিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর সাদিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় নক পড়তেই আমাদের দুজনের ঘোর কেটে গেল। আমি কিছু না বলে সাদিয়াকে সরে ওয়াশরুমে চলে গেলাম আর সাদিয়া গিয়ে দরজা খুলে দিল। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া খাটে বসে আছে। আমি কিছু না বলে নিচে চলে আসলাম। সাদিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি না শুনে বের হয়ে গেলাম। নিচে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসে পড়লাম। বসতেই আব্বু বলতে লাগলো, বোমা কই? ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? সাদিয়া, রাত কেমন গেল? সাদিয়া কিছু না বলে একটা শুকনো হাসি দিল। আমি খাবার খেয়ে যেই উঠতে যাব, তখন আব্বু বলল, আজকে রুমাকে আর বোমাকে তাদের বাসা থেকে নিতে আসবি, তাই রেডি থেকো। আমি কোনো কথা না বলে রুমে চলে গেলাম। খাটে শুয়ে মোবাইল চালাচ্ছি। কিছু সময় পর সাদিয়া আসলো। ও আমার সামনে এসে কোনো কথা না বলে আমার বুকের উপরে শুয়ে পড়ল। কি ব্যাপার, আপনি আমার বুকের উপরে শুয়ে পড়লেন কেন? এইটা আমার স্বামীর বুক। আমার যা মন চায় আমি তাই করব। তাতে আপনার কি? হ্যাঁ, নয়, হ্যাঁ। এটা আমার বুক। আর কিছু বলতে পারল না, তার আগে সাদিয়া আমার আরো ঠোঁট জোড়া এক করে দিল। সরি সরি সরি, প্লিজ আজকে মাফ করে দাও। আমি বেশি জোরে কামড় দিতে চাইনি। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। আয়নায় তাকিয়ে দেখি বেশি কাটে নেই, অল্প একটুই কেটেছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সাদিয়া রুমে নেই, তাই আমি ব্যালকানিতে গিয়ে বসে মোবাইল চালাতে লাগলাম। সাদিয়া রুমে আসলো, আমাকে দেখতে না পেয়ে ব্যালকানিতে আসলো। আমি বুঝলাম সাদিয়া এসেছে, তাই মোবাইলটা কানে নিয়ে আবল তাবল বলতে লাগলাম, জান কি করতেছ? আর না, কাল রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। আচ্ছা রাখি সোনা, পরে কথা হবে। মোবাইলটা পকেটে রেখে পিছনে তাকিয়ে দেখি চোখ লাল করে সাদিয়া আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে। সাদিয়া কোনো কথা না বলে আমার পকেট থেকে মোবাইলটা বের করো, খুব যত্ন সহকারে মোবাইলটাকে ফ্লোরে ঢিল মেরে টুকরো টুকরো করে ফেললো। আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে বলতে লাগলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত স্বাদের মোবাইলটা একটু মজার কারণে টুকরো টুকরো হয়ে গেল। কিছু সময় নিরাপত্তা পালন করে বেলকানিতে বসে রইলাম। হঠাৎ নিচ থেকে অনেক আওয়াজ আসছে, তাই নিচে চলে এলাম।
নিচে এসে দেখি শ্বশুরবাড়ির লোকজন এসেছে। সবার সাথে কৌশল বিনিময় করে আমার রুমে চলে এলাম। রুমে এসে বসে আছি, এমন সময় সাদিয়ার কাজিনরা আসলো। আসতে পারি দুলাভাই? আসো। ভাইয়া, আপনি কি কোনো কাজ করছিলেন নাকি? মানে আমরা কি আপনাকে ডিস্টার্ব করলাম নাকি? আমি জাস্ট ফেসবুক চালাচ্ছিলাম। তখন দরজার দিকে তাকিয়ে দেখি সাদিয়া দরজার কাছে পালিয়ে আমাদের কথা শুনছে। তাই আমি সাদিয়াকে রাগানোর জন্যই বললাম, বিয়ের সময় তোমরা কোথায় ছিলে? আগে জানলে তো সাদিয়াকে বিয়ে না করে তোমাদের দুইজন থেকে যে কোনো একজনকে বিয়ে করতাম। বেশ কাম হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠলো, কিছু না বলে চলে গেল। আর এইদিকে ওরা দুইজন শরমে একেবারে লাল হয়ে যাচ্ছে। হয়েছে, আর তোমাদের শরম পেতে হবে না। ওদের সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ সাদিয়া একটা ট্রেতে কফি নিয়ে আসলো। ওদের দুজনকে কফি দিয়ে আমাকে কফি দিল। আমি কফি যেই মুখে দিলাম তেমনই ও মাগো! আমার চিৎকার দেওয়ার কারণ হচ্ছে সাদিয়া আমাকে যে কফিটা দিয়েছে সেটা লবণ দিয়ে বানানো হয়েছে আর অনেক গরমও, যার কারণে মুখে দিতেই কাটা জায়গায় লেগেছে। আর আমার অবস্থা টাইট। আমার চিৎকার শুনে ওরা তিনজন কেঁপে উঠলো। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা সাদিয়া ইচ্ছে করেই করেছে। আমি হাত দিয়ে ইশারায় মারিয়া আর রূপাকে বাড়ি যেতে বললাম, আর ওরা বাড়ি চলে গেল। আমি দরজা আটকিয়ে সাদিয়ার দিকে এগোতে লাগলাম, আর ও ভয়ে পিছনের দিকে যেতে লাগলো। একসময় সাদিয়া পিছনের দিকে যেতে যেতে দেওয়ালের সাথে লেগে যায়। আমি সাদিয়ার একেবারে কাছে চলে গেলাম। সাদিয়ার গরম নিঃশ্বাসে আমার মুখের উপরে পড়ছে। আমি কিছু না বলে সাদিয়ার কপালে একটা চুমু এঁকে দিলাম। ও চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি সাথে সাথে আমাদের ঠোঁট জোড়া এক করে দিলাম। সাদিয়া ছোটাছুটি করছে কিন্তু পারছে না। একসময় সাদিয়া সাড়া দিতে লাগলো। প্রায় 5 মিনিট পরে সাদিয়াকে ছাড়লাম। আমরা দুজনেই হাঁপাচ্ছি। সাদিয়া কিছু বলছে না, ও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাববেন না আমি আপনাকে ভালোবাসি, আমি জাস্ট আপনাকে শাস্তি দিলাম আমাকে খারাপ কফি দেওয়ার জন্য। বাস, কাজ হয়ে গেছে। সাদিয়া তো তেলে বেগুনে জ্বলে উঠল। ওর চোখ মুখের আগে লাল হয়ে গেল। আমি সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছু সময়ের মধ্যে গোসল করে রুমে আসলাম। দেখলাম সাদিয়া রুমে নেই। আমি মোবাইলটা হাতে নিয়ে বেলকানিতে গিয়ে বসে গল্প লিখছি। ঘন্টাখানেক পরে আমি রুমে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার পা যেন স্থির হয়ে গেছে, নড়তে পারছি না, কারণ সাদিয়া তার জামা চেঞ্জ করছে। হঠাৎ আমাকে ও দেখেই যে চিৎকার দিতে যাবে, আমি কোনোভাবে দৌড় দিয়ে সাদিয়ার মুখে হাত দিয়ে রাখলাম। এটা আবার কোনো ভাষা বুঝি না, বাংলায় বলো। আমি সাদিয়ার মুখ থেকে হাত ছড়াতেই শুরু হলো অন্য রকম এক ভাষণ। কুত্তা, শুয়োর, রামছাগল, লুচ্চা, ইত্যাদি। ওই চুপ, এত গালি দাস কেন? তুই এখানে আসলি কেন? তুই দেখোস নাই আমি জামা কাপড় চেঞ্জ করছি? আমি কি জানতাম নাকি তুই জামা কাপড় চেঞ্জ করছিস? তুই রুমে আসলি কেন? আমি তো রুমেই ছিলাম, মানে বেলকানিতে। আমি সাদিয়ার দিকে তাকাতে এক অন্যরকম ফিলিংস কাজ করছে। সাদিয়া ওর দিকে তাকিয়ে বলল, আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমি কোনো কথা না বলে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেলাম। আর সাদিয়া আমাকে রুম থেকে অনেক সুন্দরভাবে আমার বংশ উদ্ধার করছে। আমি নিচে এসে সবার সাথে কথা বলছি। কিছু সময় পর সাদিয়া নিচে আসলো। আমার দিকে পুরো রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আর আমি ওকে দেখে আবারও ক্রাশ খেলাম, কারণ সাদিয়া একটা নীল রঙের শাড়ি পরেছে আর শাড়ির সাথে সবকিছু ম্যাচিং করে পরেছে। ওকে পুরো নীল পরীর মতো লাগছে। সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমি, সাদিয়া, রূপা আর মারিয়া আমার গাড়ি নিয়ে যাচ্ছি। আমি ড্রাইভ করছি আর সাদিয়া আমার পাশের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, আর রূপা মারিয়া পিছনের সিটে বসে আছে। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা ফুচকার দোকান দেখলাম। সাদিয়ার ফুচকা অনেক পছন্দ, তাই ওর রাগটা কমানোর জন্য একটা প্ল্যান করলাম। তাই সবাইকে বললাম, তোমরা ফুচকা খাবে নাকি? রূপা আর মারিয়া রাজি হয়ে গেল, কিন্তু যার জন্য বললাম সে কিছুই বলল না। আমি বললাম, এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে বসে আছে, আসো আমরা যাই। আমার কথা শুনে সাদিয়া আমার রাগী চোখে আমার দিকে তাকালো। আমি মনে মনে বললাম, দোষ কাম করছে। গাড়ি থেকে নেমে পিছনের দিকে তাকিয়ে দেখি সাদিয়াও গাড়ি থেকে নামছে। আমি একটা মুচকি হাসি দিলাম। আমরা 4 জন মিলে ফুচকার দোকানে ঢুকলাম। ঢুকে আমি অবাক, কারণ এখানে অনেক কাপল বসে বসে প্রেম করছে। আমরা একটা টেবিলে বসলাম। তারপর আমি 3 প্লেট ফুচকা অর্ডার করলাম। কিছু সময়ের মধ্যে ফুচকা নিয়ে আসলো। ওরা 3 জন ফুচকা খাচ্ছে, আর আমি এক দৃষ্টিতে সাদিয়ার দিকে তাকিয়ে আছি। এটা দেখে রূপা আর মারিয়া হাসছে। ভাইয়া, আপনি খাবেন না? যার আশায় বসে আছি সে তো কিছু বলেই না। সাদিয়া কিছু না বলে এক মনে খাচ্ছে। আমি বললাম,
আজকে আমি অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি। সাদিয়ার দিকে তাকিয়ে বললাম। সাদিয়া চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। কি দেখছেন ভাইয়া, আমাদেরও বলেন। আজকে আমি রুমে যাই আর কিছু বলতে পারলাম না, তার আগেই সাদিয়া আমার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়ে ওদের বলল। তোরা এত কথা বলস কেন? চুপচাপ খা। আর আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। আমার মন চাচ্ছিল সাদিয়ার হাতে খেতে, তাই এই প্ল্যান করি। অনেক হাসি পাচ্ছে তাই না? আমি আর কিছু বললাম না, কারণ সাদিয়া রেগে যাচ্ছে। সবার খাওয়া শেষ হলে বিল দিয়ে আবারও জার্নি শুরু করলাম। পুরো রাস্তায় আর কেউ কোনো কথাই বলেনি। অবশেষে সাদিয়াদের বাসায় চলে আসলাম। বাসায় এসে সবার সাথে কৌশল বিনিময় করলাম। সাদিয়ার বাবা বলল, জামা ওকে নিয়ে তোর রুমে যা। সাদিয়া আগে হাঁটতে লাগলো আর আমি ওর পিছনে। সাদিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর দেওয়ালে ওর অনেক ছবি আটকানো। তা দেখেই বোঝা যাচ্ছে এটা সাদিয়ার রুম। যে খাটে বসতে যাব, সাদিয়া আমার শার্টের কলার ধরে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, ওই সময় তো দৌড় দিয়ে বেঁচে গেছিলি, এখন কি হবে তোর? এই মাইয়া, এত তুই তাকারি করে কথা বলো কেন বুঝি না। কি হলো, কথা বল। আমি কোনো কথা না বলে সাদিয়ার কোমরে হাত দিয়ে টান দিয়ে আমার একেবারে কাছে নিয়ে আসলাম। আর এক হাত দিয়ে ওর মাথার পিছনে হাত দিয়ে চুলগুলো ধরে আমাদের ঠোঁটজোড়া এক করে দিলাম। সাদিয়া আর কিছুই বলল না, শুধু তাল মিলিয়ে গেল। কিছু সময় পর মারিয়া এসে আমাদের ডেকে নিয়ে গেল। তারপর আর কি শুরু হলো জামাই আদর নামে টর্চার। আমি আর খেতে পারছি না, তাই সাদিয়ার দিকে তাকালাম। কিন্তু এ কি, এই মায়ের তো কোনো খেয়ালই নেই, এক মনে খেয়ে যাচ্ছে। আমি সাদিয়াকে অনেকভাবে ইশারা করলাম, কিন্তু সে আমার দিকে তাকাই না। তাই বাধ্য হয়ে মারিয়াকে বললাম, জানো মারিয়া, আজকে আমি আর সাদিয়া অনেক সুন্দর একটা দৃশ্য দেখেছি, তাই না সাদিয়া? আমার কথা শুনে সাদিয়ার খাবার আটকে গেল গলায়। পানি খেয়ে বলল, আম্মু ওর খেতে পারবে না, ওকে অনেক টর্চার করেছে। আমি সাদিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিলাম, কারণ রোজ কাজ করেছে। অতঃপর আমাকে টর্চার করা শেষ হলো। হঠাৎ মারিয়া বলল, ভাই তুমি কি যেন দেখেছো, বললেন না যে? সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আরে কিছু না, উনি এমনি বলতেছেন। আমি সাদিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে এলাম। এভাবেই সারা দিন চলে গেল। রাতে আমি রুমে বসেছিলাম, এমন সময় সাদিয়া আসলো। এসে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবতে লাগলাম, হঠাৎ ওর আবার কি হলো? আরও বিকেলে কোথায় গিয়েছিল? কিছু সময় পর রুমে আসলাম। রুমে এসে দেখি সাদিয়া খাটে বসে আছে আর ওর হাতে একটা নতুন মোবাইল। আমাকে দেখেই সাদিয়া আমার সামনে এসে বলল, এই নে, এটা তোমার জন্য। কেন? তোমার মোবাইলটা তো আমি ভেঙে দিয়েছিলাম, তাই এটা তোমার জন্য কিনে এনেছি। আপনার মোবাইল আমার লাগবে না। ওই কি কইলি তুই? দেখ ভালো মতো বলতেছি, মোবাইলটা নে, না হলে মায়ের একটাও নিচে পড়বে না। কি আর করার, মোবাইলটা নিতে হলো। মোবাইলটা অনেক সুন্দর। হঠাৎ সাদিয়া আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, আর কোনোদিন যেন তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি। যদি দেখি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো, সেদিন আমি কি করব আমি নিজেও জানি না। আমি কথা বলবো। আর কিছু বলতে পারলাম না, তার আগেই সাদিয়া আমার আরও ঠোঁটজোড়া এক করে দিল। রাতে ডিনার করে সবার সাথে কিছু সময় কথা বলে রুমে চলে এলাম। রুমে একা ভালো লাগছে না, তাই বেলকানিতে চলে গেলাম। কিছু সময় পর সাদিয়া রুমে আসলো। আমাকে রুমে না দেখে বেলকানিতে আসলো। এসে আমাকে দেখে আমার কোলে বসে পড়ল। কি করছো এখানে? কিছুই না। তুমি কি জানো কালকের পরের দিন কি? কি? জেনেও না জানার ভান করে? তুমি কি সত্যি ভুলে গেছো? কেন, কি এমন যে মনে রাখতে হবে? না, তেমন কিছু না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। ওর হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সাদিয়া উঠে চলে গেল আর আমি ওখানেই বসে রইলাম। বুঝলাম যে সাদিয়া কষ্ট পেয়েছে। কিছু সময় পর সাদিয়া যখন ঘুমিয়ে গেল, তখন ভাইয়াকে কল করলাম। কল রিসিভ করলো। হ্যালো ভাইয়া। কেমন আছিস তোরা? ভালো আছি। তোর কিসের জন্য কল করা? বেশি কিছু না, একটা ছোট্ট হেল্প করতে হবে তোমাকে। কি হেল্প? কালকের পরের দিন সাদিয়ার বার্থডে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, সব আয়োজন আমি করছি, তুই নিশ্চিন্তে থাক। সাদিয়া যেন এই ব্যাপারে কিছুই না জানে। আচ্ছা ঠিক আছে। তাই আর একটা কথা আছে। আবার কি? আই লাভ ইউ টু। হয়েছে, আর পাম মারতে হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে যেই পিছনে তাকালাম, আমি পুরোপুরি শক, কারণ সাদিয়া চোখ মুখ লাল করে আমার পিছনে দাঁড়িয়ে আছে। মনে হয় সব কথা শুনে ফেলেছে। আজকে আমি শেষ। হঠাৎ সাদিয়া বলল, তুই কাকে আই লাভ ইউ বললি?
আমার ভিতর দিয়ে একটা শান্তির হাওয়া বয়ে গেল। হাসিটা কোনোভাবে চেপে রেখে বললাম, আমি আমার পার্সোনাল ব্যাপারে আপনাকে বলবো কেন? দেখ, বলতে বলেছি, তুই কাকে বললি? আমি কাউকে জবাব দিতে বাধ্য নই। ঠিক আছে, আমি তোর জীবন থেকে সরে যাব। কালকের পরের দিনই তুই ডিভোর্স পেপার পেয়ে যাবি। সাদিয়া রুমের বাইরে চলে গেল, আর আমি বলদের মতো ওই জায়গায় দাঁড়িয়ে আছি। সারা রাত চলে গেল, কিন্তু সাদিয়া রুমে আসলো না। আমিও সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সকাল 9টা, সাদিয়া ও তার আম্মু নাস্তা বানাচ্ছে। আমি রুম থেকে বের হয়ে সোজা ডাইনিং রুমে চলে এলাম। আমি সাদিয়ার বাবাকে বললাম, আঙ্কেল, আমার একটু জরুরি কাজ আছে, আমার এখন যেতে হবে। এটা কেমন কথা? কালকে আসলে আর আজকেই চলে যাবে? আবার এখন পর্যন্ত তো নাস্তাও করনি। আঙ্কেল, একটা জরুরি কাজ আছে, তাই যেতে হচ্ছে। আমি বিকেলে এসে সাদিয়াকে নিয়ে যাব। আঙ্কেল আর কিছু বললেন না। আমি বের হওয়ার আগে দেখি সাদিয়া আমার দিকে কান্না জড়িত চোখে তাকিয়েছিল। আমি কিছু না বলে চলে আসলাম। যে কাজের জন্য বের হয়েছি তা করতে করতে বিকেল হয়ে গেল। বিকেলে সাদিয়াদের বাসায় গেলাম। গিয়ে দেখি আঙ্কেল আর আন্টি হলরুমে বসে আছে। আমাকে দেখেই আঙ্কেল বলল, বাবা, তোমার আর সাদিয়া কি কোনো ঝগড়া হয়েছে? না আঙ্কেল, কেন, কি হয়েছে? সকালে তুমি যাওয়ার পর থেকে সাদিয়া কিছু না খেয়ে তার রুমে চলে গেল, এখন পর্যন্ত রুম থেকে বের হয়নি। ঠিক আছে, আপনারা টেনশন নেবেন না, আমি দেখছি। এই বলে সাদিয়ার রুমে চলে আসলাম। রুমের বাইরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ যাবৎ সাদিয়াকে ডাকলাম, কিন্তু ওর কোনো রেসপন্স নেই। ভাবতে লাগলাম সাদিয়া যে রেগে আছে এইভাবে দরজা খুলবে না। তাই একটা প্ল্যান করলাম। সাদিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালাম। মেসেজ পাঠানোর 2 মিনিট পরে সাদিয়া দরজা খুলে দিল। দোষ কাজ করেছে। মেসেজটিতে লিখেছিলাম, তুমি যদি দরজা না খুলে তাহলে আমি এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। সাদিয়া দরজা খুলে দিয়ে আবারও খাটে বসে মরা কান্না শুরু করে দিয়েছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও এত সময় কান্না করছিল। সাদিয়া নীরবে কান্না করেই যাচ্ছে। আমি গিয়ে খাটে বসলাম। কেউ কি মারা গেছে? বেশ, কাজ শেষ। শুরু হয়ে গেছে জোরে জোরে কান্না করা। কি হলো, এইভাবে কান্না করছো কেন? কুত্তার লালভণ্ড সুর, তুই আমার সাথে কথা বলবি না। তুই তোর প্রেমিকার কাছে যা। আমি তো আমার প্রেমিকার সাথেই আছি। কি বললি? বললাম, আমি তো এতক্ষণ আমার প্রেমিকার সাথে ছিলাম, তাই তোকে একটু সময় দিতে এলাম। আমার কথা শুনে সাদিয়া আরো রেগে গিয়ে আমাকে টান দিয়ে বিছানায় শুয়ে দিয়ে আমার উপরে বসে শুরু করলো এলো পাথারি। আরে কি করছিস, লাগছে তো। আজকে তোকে আমি মেরেই ফেলবো। তুই কোন ডাইনির সাথে কথা বলছিলি বল? ঠিক আছে বলবো, এখন বাইরে যাব, চল। আমি তোর সাথে কোথাও যাব না। ঠিক আছে, তোর যাওয়া লাগবে, কিন্তু কিন্তু কি? তোর মতো আটের বস্তা আমার উপরে বসে আছে, আমি মরে গেলাম, নাম তাড়াতাড়ি। সাদিয়া রাগে অভিমানে আমার উপর থেকে নেমে বেলকানিতে চলে গেল। আমিও ওর পিছনে বেলকানিতে গেলাম। গিয়ে দেখি ও কান্না করছে। চলো বাসে যেতে হবে, আব্বু কল করেছিল। সাদিয়া আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ আমি এই প্রথম ওকে তুমি বললাম। কি হলো, কথা কানে যায়নি? তাড়াতাড়ি রেডি হও, বাসে যেতে হবে। আমি যাব না। দেখো, আমাকে রাগিও না। আমি বলেছি না আমি যাব না। খুব ট্যাশ, এখন যাও আর ভদ্র মেয়ের মতো রেডি হও। সাদিয়া আর কিছু না বলে গালে হাত দিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে রুমে রেডি হতে চলে গেল। কাপড় মারতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আম্মু বলেছিল মায়ের উপরে কোনো ওষুধ নেই। খুব ট্যাশ। কিছু সময় পরে সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। গাড়ি স্টার্ট দিই, শুরু হলো ভাষণ। আমি তোর সাথে কোথাও যাব না। গাড়ি থামা। আমি তোর সাথে কোথাও যাব না। দয়া করে এখন চিল্লাচিল্লি করিস না। সারাদিন না খেয়ে আছি, অনেক ক্ষুধা পেয়েছে। এখন রেস্টুরেন্টে যাব, তুই চুপ হয়ে বসে থাক, একটা কথাও বলবি না। সাদিয়া আর কিছু না বলে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছে। আমি আর কিছু না বলে ড্রাইভ করতে লাগলাম। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে গিয়ে দুজনে খাবার খেয়ে আবারও জার্নি শুরু। সাদিয়া চুপচাপ বসে আছে, তাই আমি বললাম, কি ব্যাপার, তুমি চুপচাপ বসে আছো কেন? তুমি আসলেই জানো না কালকে কি? জানি তো, কালকে কি? তার মানে তুমি জানতে? আমি জানতাম তুমি এই দিন কোনো সময় ভুলতে পারো না। কালকের দিনটা কিভাবে ভুলতে পারি? কালকের দিনই আমার সুন্নতে খাতনা হয়েছিল। অনেক হাসি পাচ্ছে সাদিয়ার চেহারা দেখে। সাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। সুন্দর চেহারা মুহূর্তেই রাগী হয়ে গেল। সাদিয়াকে নিয়ে একটা নদীর পাড়ে আসলাম। অনেকেই বসে আছে এখানে জোড়ায় জোড়ায়। আমি আর সাদিয়া একটু নিরিবিলি জায়গায় বসলাম। বসতেই আমার গাড়ির ঘটনার কথা মনে পড়ে গেল। এখন আর হাসি থামিয়ে রাখতে পারলাম না। সাদিয়ার সামনেই পাগলের মতো হাসা শুরু করলাম। আমি যতই হাসছি, সাদিয়া ততই রাগে সাপের মতো ফুস ফুস করছে। তাই আমি আর না হেসে
চুপচাপ বসে রইলাম। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে এখানকার দৃশ্য আরো ফুটে উঠল। হঠাৎ সাদিয়া বলল, আমরা বাসায় যাব কখন? আরো কিছু সময় থাকি। সাদিয়া আর কিছু বলল না। কিছু সময়ের পরে আমাদের দুজনের নিরাপত্তা ভেঙে আমার মোবাইলতে কল আসলো। আমি সাদিয়ার থেকে একটু দূরে গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বল। কোথায় তোরা? নদীর পাড়ে আছে। সবকিছু ঠিকঠাক আছে? সব ঠিকঠাক প্ল্যান মতো হয়েছে, সময় মতো চলে আসিস। ঠিক আছে বলে কল কেটে দিলাম। পিছনে তাকিয়ে দেখি সাদিয়াকে যেখানে বসে রেখেছিলাম সেখানে চুপচাপ বসে আছে। সাদিয়ার কাছে যেতেই সাদিয়া বলল, কে কল করেছিল? কিছু না, এমনি। কি বলল? চলো এখন। বাসায় যাব এখন? না, একটু কাজ আছে, সেখানে যা। সাদিয়া আর কিছু বলল না। দুজনে গাড়িতে বসে আবারও রওনা দিলাম। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম। আমরা শপিং মলে কেন এসেছি? ভাবি আমাকে কিছু আনতে বলেছিল, তাই এখানে আসলাম। সাদিয়াকে নিয়ে শপিং মলের ভিতরে ঢুকলাম। অনেক সময় লাগিয়ে শপিং করার পর সাদিয়া বলল, ভাবি তোমাকে এত কিছু নিতে বলছে? আর কিছু না বলে দুজনে গাড়িতে বসলাম। সাদিয়া কোনো কথাই বলছে না। সাদিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম আমরা এখানে কেন আসলাম? খাবার খেতে। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে খেয়ে নিবনি? না, এখানেই খাবো। সাদিয়া আর কিছু বলল না। দুজনে রেস্টুরেন্টের থেকে ডিনার করলাম। ডিনার করতে করতে 11:30 বেজে গেল। সাদিয়াকে নিয়ে বাসার জন্য রওনা দিলাম। সাদিয়া বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:55 বাসায় পৌঁছালাম। গাড়ি পার করে দরজার সামনে এসে সাদিয়া কলিং বেল বাজাবে, তখন আমি বললাম, এই কি করছো? কিছুটা ভয় পেয়ে বলল, আমি আবার কি করলাম? সবাই ঘুমিয়ে আছে, কলিং বেল বাজানোর প্রয়োজন নেই। তাহলে ভিতরে যাব কিভাবে? আমার কাছে চাবি আছে। আমার প্যান্টের পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলো। তোমার পকেটে আমি হাত দিতে যাব কেন? আরে আমার হাতে এতগুলা ব্যাগ, আমি আবার পকেটে হাত দিব কেমনে? সাদিয়া আর কিছু না বলে পকেটে হাত দিয়ে চাবি বের করে দরজা খুলে দিল। পুরো বাসা অন্ধকার হয়ে আছে। সাদিয়া আর আমি ভিতরে গেলাম। হঠাৎ পুরো বাসাটা লাইট জ্বলে উঠল আর সবাই একসাথে বলে উঠল, হ্যাপি বার্থডে সাদিয়া। সাদিয়া সবাইকে দেখে পুরো অবাক হয়ে আছে। সবাই সাদিয়াকে উইশ করছে। আমি কিছু না বলে সেখান থেকে আমার রুমে চলে এলাম। তোমাদের সবার মনে আছে আমার বার্থডের কথা? সবাই একসাথে বলল, ঘন্টাখানেক পরে সাদিয়া রুমে আসলো। রুমে এসে দেখে রুম অন্ধকার হয়ে আছে। রুমের লাইট জ্বালিয়ে সাদিয়া শখ। পুরো রুমটা পুতুল দিয়ে ভর্তি। হঠাৎ রুম থেকে কান্না করার শব্দ আসছে। আমি বেলকানিতে দাঁড়িয়েছিলাম। কান্নার শব্দ পেয়ে রুমে গিয়ে দেখি সাদিয়া চোখের পানি আর নাকের পানি এক করে দিয়েছে। সাদিয়ার সামনে গিয়ে বললাম, কি হলো, কান্না করছো কেন? সাদিয়া কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কান্না শুরু করে দিল। কি হলো, কান্না করতেছো কেন? তুমি এই কয়দিন আমাকে এত কষ্ট দিলে কেন? আমি তোমাকে কখন আবার কষ্ট দিলাম? সাদিয়াকে ছাড়িয়ে বললাম কথাটা। তুমি বললাম কি? সাদিয়াকে আর কিছু বলতে না দিয়ে আমাদের ঠোঁট ধরে এক করে দিলাম। কিছু সময়ের পর সাদিয়াকে ছেড়ে দিলাম। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছি। আমি কিছু বলতে যাব, হঠাৎ সাদিয়া আবারও পাগলের মতো কিস করতে লাগলো। কিছু সময় পরে ছাড়লো। সাদিয়া কিছু বলতে যাবে, তখন আমি দুটো শপিং ব্যাগ সাদিয়ার হাতে দিয়ে বললাম, এগুলো পড়ো। আমি নিচে গেলাম। আমি নিচে চলে আসলাম। কিছু সময় সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে আমি পুরো অবাক। সাদিয়াকে নীল শাড়িতে নীল পৌলির মতো লাগছে। আমি এক দৃষ্টিতেই সাদিয়ার দিকে তাকিয়ে আছি। সাদিয়া আমার সামনে এসে ঠোঁট ছোট্ট করে কিস করে বলল, কি জনাব, এমন ডাব ডাব করে কি দেখছেন? আমার নীল পরীকে। তাই? হুম। চলে ছাদে যাব। কি এত রাতে? এখন আমাকে কোলে তুলেন। হ্যাঁ? নয় হ্যাঁ, এখন তুমি আমাকে কোলে নিয়ে ছাদে যাবে। কি আর করার, সাদিয়াকে কোলে নিয়ে ছাদে আসলাম। সাদিয়াকে বুকের সাথে জড়িয়ে দোলনায় বসে আছি। নিরাপত্তা ভেঙে সাদিয়াই বলল, জানো, আমার অনেক স্বপ্ন ছিল কোনো এক রাতে তোমার বুকে মাথা রেখে চাঁদ দেখব। তাই? আচ্ছা, স্কুলে তোমার ক্রাশটা কে কে ছিল? আমার স্কুল লাইফে একটাই ক্রাশ ছিল, আর সে হলো তুমি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত শুধু তোমাকেই ভালোবেসে যাব। আচ্ছা শোনো, কাল থেকে আমি আমার আব্বু বলে রেখেছি, কাল থেকে তুমি আর আমরা যেই অফিসে আছি সেটা দেখাশোনা করব। সাদিয়ার মুখটা আমার মুখের সামনে এনে এক গভীর কিস দিয়ে বললাম,